সেটা কারণ এটা এলাকা বেসিস করে কিশোরগঞ্জ হয়তো সম্ভবত একটু রাজাকার আলবদল একটু বেশি ছিল, যার জন্য হয়তো একদিন পরে মানে সেটা সেভাবে বলা যায় না। হয়তো 16 তারিখ 17 তারিখ একই কথা, হয়তো কয়েক ঘন্টা ডিফারেন্স, এটা অন্য কোনো কারণ নেই। হয়তো ওরা ডিক্লেয়ার দিতে গিয়ে 17 তারিখ দিছে, 16 তারিখে কিন্তু হয়ে গেছে। এটা অনেকে বানাইও বলছে যে এটা 17 তারিখ, আসলে 16 তারিখে বিষয়টা বিজয় দিবসটা এটা 16 তারিখ হয়েছে। যেহেতু কিছু কোন এলাকা আছে 10 ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ। এই যে ধরেন এরপরে যেহেতু এটা বিষয়টা আনুষ্ঠানিকভাবে 17 ডিসেম্বরই বলা হয় কিশোরগঞ্জ না, আনুষ্ঠানিক কিন্তু 17 ডিসেম্বর বলেন, আমরা 16 ডিসেম্বর পালন করি, 17 কোনো আমরা পালন করি না কিন্তু। পালিত তো সারা বাংলাদেশ 16 ডিসেম্বর। হ্যাঁ 16 ডিসেম্বর, সেটা কি নাম আর মধ্যে ভালো একটা অবস্থানে ছিল। হ্যাঁ, এরা তো সুরা টুরা বইয়া বলে টুলে যেমন হয়েছে, এটা কিশোরগঞ্জ, এটা সত্য। হ্যাঁ খবরে ছিল। এই কথা আবারই বল। আচ্ছা, এই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল 16 ডিসেম্বর আগে স্বাধীন হইলো, কিশোরগঞ্জে একদিন পরে হওয়ার মূল কারণ কি ছিল? মূল কারণ হয়ে গেছে এটা, এটা যে কোনো অবস্থানই হয়েছে, এটা মূল কারণ তো আর বলা যাবে না। যেমন 10 তারিখ স্বাধীন হয়েছে অনেক জায়গায়, তাই না? আমরা 17 তারিখ হয়েছে, যদি এটাই মনে করো তাহলে কি মূল কারণে কিছু নাই। কোনোটা একদিন আগে হয়, কোনোটা পরের দিনে। স্বাধীন তো হয়েছে, এমন হয় যে 20 দিন পরে হয়েছে, এটা একদিনে কয়েক ঘন্টা ডিফারেন্স। হয়তো একটা সময় হয়েছে, এটা পরে 17 তারিখ বানায় ফেলছে, হয়তো 16 ডিসেম্বর 12টার সময় হয়ে গেছে, এটা আমরা 17 তারিখ এটা বলি। 71-এ কিশোরগঞ্জে রাজাকার আল শামস এবং তাদের কিশোরদের অবস্থান কেমন ছিল? আর রাজাকার মোটামুটি অবস্থান তো ভালোই ছিল, তুলনামূলকভাবে কিশোরগঞ্জ কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছিল, তাদের প্রভাব ছিল, এটা সঠিক। এটা হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে হাউজি খেলা যাবে না, কোনো কোনো মানে ড্যান্সার, কোনো শিল্পী স্টেজে মহিলা শিল্পী আসলে আমার মনে হয় তারা ওদের ডিস্টার্ব করবে, এগুলা করে, তারা এখনো করে। আচ্ছা, এই যে স্বাধীনতার দীর্ঘদিন ফিরে গেলেও আপনাদের মূল্যায়নটা এখন কেমন মনে হচ্ছে? আমাদের মূল্যায়নটা আমি বলি, গত 15-16 বছরে কিন্তু আমাদের মূল্যায়ন ছিল না। বিশেষ করে গত 10 বছর হবে ডিসি সাহেব ছিল জেলা কমান্ডার, ইউনো সাহেব ছিল উপজেলা কমান্ডার, আমাদের কর্মকাণ্ড ছিল না। ইয়ার থেকে গভর্নমেন্ট আসার পরেই আমাদের মন্ত্রণালয় আমাদেরকে আমাদের অফিস বোঝাই দিছে, আমাদের অনেকটা আমরা আমাদের সৌতুকের কথা বলতে পারবো এখন বৈশা, আগে এই সিস্টেমটা ছিল না। সরকারের কাছে এখন আপনাদের দাবি? সরকারের দাবি তো অনেক দাবি আছে, যেমন আমাদের ভাতাটা 20,000, এটাও বাড়াইবার দাবি আছে। তারপরে আমাদের ট্রিটমেন্ট, আমাদের যে চিকিৎসা ভাতাটা, এটা আমরা বলবো যে এটা মান্থলি যাতে দেওয়া হয়। এইভাবে ট্রিটমেন্ট করিয়া অফিসে সবাই মেডিকেলে এগুলো না করে মান্থলি যাতে একটা আমাদেরকে ভাতা দেওয়া হয়। প্লাস আমাদের যাতায়াত ভাতা দেওয়া, কিন্তু যাতায়াত ভাতা কিন্তু আমাদের অনেক প্রয়োজন, কেননা আমরা কেউ 1 কিলোমিটার কিন্তু হাঁটতে পারবো না, কাজে যাতায়াত ভাতা আমাদের জন্য মাস্ট। হ্যাঁ, এটা এটা আমরা দাবি করবো সবার কাছে, এটা আমাদের দাবি। এই যে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, আপনাদের সবচেয়ে ভালো লাগা কি কাজ করে এবং খারাপ লাগা কি? হ্যাঁ, আপনাদের এখন স্বাধীনতার প্রায় অর্ধশত বছর চলে গেল, হ্যাঁ, আপনাদের এখন সবচেয়ে ভালো লাগা কি কাজ করে এবং খারাপ লাগা কি কে করে? মানে আপনাদের নিজের কাছে হ্যাঁ, এই দীর্ঘ একটা সময় পার হয়ে যাওয়ার পরে ভালো লাগা কি এবং খারাপ লাগা কি? ভালো লাগে কি, আমরা একটা রাষ্ট্রীয়ভাবে একটা মর্যাদা পাই, আমরা 16 ডিসেম্বর 26শে মার্চ, এটাই তো ভালো, এটা তো যথেষ্ট মূল্যায়ন পাই আমরা, এটাতে আমরা স্যাটিসফাইড। খারাপ লাগা কি কাজ? খারাপ লাগার তো আমরা সেভাবেও তো আমরা পাই না, আমাদের সহযোগিতা সেভাবে তো করে না। যেমন বললাম ট্রিটমেন্ট, যাতায়াত ভাতা এগুলো তো এমন কিছু না, 20,000 কোনো ভাতাই হইল না, তাই না? মিনিমাম 30-40,000 টাকা উচিত আমি মনে করি, সেইভাবে আমরা মূল্যায়ন পাই নাই। এই যে আপনার স্বাধীনতার 54 বছর পরে এখনো কিশোরগঞ্জ শহরে আমরা আপনার তো রণাঙ্গনের যুদ্ধ আমরা ইতিহাস শুনে বলেছি। এই যে এখন বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন সময় আপনাদের সময় যারা রাজাকার আলবদর আলচাম ছিল, তাদের নাম বিভিন্ন প্রতিষ্ঠান, তাদেরকে আপনার এখন নতুনভাবে নতুন প্রজন্মের কাছে ধরেন এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে অনেকেই মানে দাবি করে। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে চিন্তা করেন? না, যারা এস্টাবলিশ হয়ে বসে রাজাকার আলবদর হিসাবে, তারা এস্টাবলিশ হয়েছে, এটা এটা তো মুক্তিযোদ্ধারা সহযোগিতা করে নাই, তাদের চেষ্টাই তারা হয়েছে, এটা তো আর বাধা দেওয়ার কিছু নাই। হ্যাঁ,
স্থাপনা করলে তো কিছু করার নাই, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আপনারা কেমন আমরা ভালো আছি, ভালোই আছি আল্লাহ দিলে। আর আমাদের আগে মানে যে কোনো দেশে, একটা দেশ আমার ঠিক মনে নেই, তোমার জগনে হয় 8-10 হাজার লোক মাঠে বসা, দেশটা আমার মনে নেই, স্বাধীন দেশ বাংলাদেশের মতোই, যে 15 মিনিট পরে এক ভদ্র লোক আসলো, আমাদের মধ্যে বৃদ্ধ লোক, একটা চেয়ার একটা টেবিল একটা সই করলো, এরা সবাই হাততালি দিয়ে চলে গেল। মানে রাষ্ট্রীয় ব্যাপারেও তাদের গুরুত্ব থাকে, কিন্তু আমরা এইভাবে পাই নাই। কোনো সংবিধান বা কোনো সংগঠনে আছে রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপারে যে এই নিয়মটা আমরা করি, এরা মানবে, এই ধরনের আমরা কোনো পাই নাই। আচ্ছা, এখনো বিভিন্ন জায়গায় আমরা দেখি মুক্তিযোদ্ধাদের উপরে হামলা, তাদের এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে। হ্যাঁ। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? এই বিষয়টা তো এটা ন্যাক্কারজনক বিষয়টা। আর ব্যাপার হলো কি, আমাদের স্বচ্ছতা নাই, আমাদের সততা নাই, ঘটনা হয়েছে এটা। আমি বলি বাংলাদেশ, আমরা তো ইয়ে মানে হজ, রোজা, হজ, জাকাত, আমরা যদি জাকাত দেই বাংলাদেশের লোক গরিব থাকলো না। আমি হিসাব করলাম আমার অ্যানালাইসিসে 13টা উপজেলা মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা জাকাত আসবে যদি সবাই দেয়। 10 কোটি যদি প্রতি বছর আসে, 10 বছর থেকে গরিব থাকবে না। আমাদের দোষ আছে, আমরা ধর্ম পালন করি কিন্তু আসল জিনিসটা আমরা করি না। মানে সম্প্রতি যে এক মুক্তিযোদ্ধা এবং তার ওয়াইফকে হত্যা করা হলো, এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? কোন মুক্তিযুদ্ধ ভাইপে? আপনার সম্প্রতি একজন মুক্তিযোদ্ধা এবং তার ওয়াইফকে হত্যা করা হলো না? ইয়েতে জেলাটা মুক্তিযোদ্ধাদের, আপনি শুধু এটা বলুন, মুক্তিযোদ্ধাদের উপরে হামলা, হ্যাঁ, হ্যাঁ, বা তাদেরকে মারধর, তাদেরকে হত্যা, এগুলো আসলে আপনারা না এটা তো অবশ্যই ন্যাক্কারজনক, এটা তো আমরা মানবো না। এটা তো প্রতিবার আমরা জানাবোই, আমরা জানাইও। আমরা এই ধরনের ঘটনা হইলে আমরা এখনো জানাচ্ছি, এটা তো প্রশ্নই ওঠে না। ঘটনাটা কোন ধরনের ঘটনাগুলো আপনার একটা বলে দিন। হ্যাঁ, আমি যেটা বলছি আমার অবস্থা এখানে যাবে না, এই কারণে আপনার এটা বলতেছেন। হ্যাঁ। আপনার মুখ থেকে এটা বলতে হবে যে আমি বলছি মুক্তিযোদ্ধাদের উপরে হামলা, তাদেরকে মারধর, তাদেরকে নির্যাতন বা তাদেরকে অসম্মান, হ্যাঁ। এই কথাটা আপনার মুখ থেকে বলতে হবে। না বুঝছি, মুক্তিযোদ্ধা হামলা, তাদের মারধর, অসম্মান, এটা তো আমরা কিছু বরখাস্ত করি না। এটা আমরা সবখানে প্রতিবাদ জানাই। এই ধরনের ঘটনা যেখানে হয় আমরা অবশ্যই প্রতিবাদ জানাই এবং জানাবো, এটা তো হতে দিব না। এই ক্ষেত্রে সরকারের কাছে আপনাদের দাবি, মানে সরকারের কাছে আমাদের দাবি হলো কি, আমরা সিকিউরিটি চাই, নিরাপত্তা চাই, আমরা যাতে সামাজিকভাবে সম্মান নিয়ে বাঁচতে পারি, এটি সরকারের কাছে আমাদের চাওয়া। আপনার পুরো নাম এবং পদবি। আমি মোহাম্মদ মাহমুদ ইসলাম জানু, অ্যাডভোকেট, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড। আরেকটা প্রশ্ন যে আপনি তো সেক্টর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, তো আপনি ট্রেনিং কোথায় নিয়েছেন এবং আমি আমি সেলুনিবাড়ি ক্যান্টনমেন্ট, আসামের আপনি কোথায় কত নম্বর সেক্টরে 11 নম্বর সেক্টর। বলেন একটু বিস্তারিত বলেন। এই তো 11 নম্বর সেক্টর আমরা করেছি, আমরা যুদ্ধ করেছি, ট্রেনিংও আমরা চালনবাড়ি ক্যান্টনমেন্টে আমি দিয়েছি। আমরা 83 জন ছিলাম। আমাদের গ্রুপটা ছিল এই গ্রুপে আমি সিনিয়র লিডার ছিলাম, কমান্ডার ছিলাম ট্রেনিং সেন্টারে। এবং আমাদের মাঝে একজন লোক মারা যায়, গৌরাঙ্গচন্দ্র দেবনাথ, ইডনার, সে ডিপ্লোমা এতে পড়তো পলিটেকনিক্যালে, সে ট্রেনিং সেন্টারে মারা গেছিল। আপনাদের তো কোনো সেক্টর কমান্ডার ছিল না, সেক্টর কমান্ডার তো থাকি আমাদের। 11 নম্বরে তো ছিল না? না, 11 নম্বর তো আমিদুল্লাহ খান ছিল। আমার হ্যাঁ, থ্যাংক ইউ।